চাঁদনী দেবী তার ছেলে পীযূষ এবং এক দেশি বউ তিতলির সঙ্গে বাস করে। আর চাঁদনী দেবীর বাকি 4 ছেলে যেহেতু বিদেশে থাকে, তাই তারা বিদেশি 4 মেয়েকে বিয়ে করে সেখানেই নিজেদের সংসার পাতে। একদিন, আচ্ছা মা, কিছুদিন পর আপনার ছেলের অফিসে ছুটি পড়বে, আর এই উপলক্ষে আমি যদি আমার 4 বিদেশি যাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করি তাহলে কেমন হয়? বিয়ের পর থেকে ওরা একবারও আমাদের গ্রামের বাড়িতে আসেনি, তাই ওরা এখানে এলে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করলে আমাদের মন কিন্তু ভালো হবে। তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমার বিদেশি 4 যা তোমার সঙ্গে এই গ্রামের বাড়িতে এসে মানাতে পারবে না, তাই যখন ওরা নিজে থেকে আসতে চাইবে তখনই ওরা এখানে আসবে। আলাদা করে ওদেরকে ফোন করে নিমন্ত্রণ জানানোর কোনো দরকার নেই। শাশুড়ি মায়ের এমন কথা শুনি তিতলির খুবই খারাপ লাগে, কিন্তু সে তার বউয়ের কথা উপেক্ষা করে আর লুকিয়ে লুকিয়ে তার 4 ভাসুরকে ফোন করে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে দেয়। আর এই বিষয়ে সে তার শাশুড়ি মাকে কিছু জানাতে বারণ করে দেয়। এরকম দেশের বাড়িতে নিমন্ত্রণ পেয়ে 4 ভাসুর প্রচন্ড পরিমাণে খুশি হয়, এমনকি তাদের বিদেশি বউয়েরাও শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর অন্যদিকে তিতলি তার বিদেশি 4 যাকে রান্না বান্না করে খাওয়ানোর জন্য অনেক অনেক দোকান বাজার করতে শুরু করে। বাজারে গিয়ে সে কচু শাক, কচুর লতি, চিংড়ি মাছ, ইলিশ মাছ, মাংস ইত্যাদি কিনে নিয়ে আসে। কিছুক্ষণ পরে প্লেনে করে আমার বিদেশি 4 যা চলে আসবে। আমি তাড়াতাড়ি সব রান্না করে নিই, আর ওরা বাড়িতে আসার পরেই প্রথমেই আমি ওদেরকে আম পোড়ার শরবত খাওয়াবো, তারপর একে একে বাকি খাবারগুলো খেতে দেব। এই বলে তিতলি নানান রকম খাবার রান্না করতে শুরু করে দেয়। আর কয়েক ঘন্টা পর বিদেশি 4 বউ গ্রামে এসে পৌঁছায়, কিন্তু গ্রামের কাঁচা রাস্তা এবং চারিদিকে গোবর ছড়ানো দেখে তারা ভীষণ পরিমাণে ঘৃণাবোধ করে। আর তাদের 4 জনেরই খুবই সমস্যা হয়, কারণ তারা 4 জনই পায়ে হিল জুতা পরেছিল। ও মাই গড, এরকম মাটির রাস্তা দিয়ে হিল জুতা পরে কি হেঁটে যাওয়া চাই? আমাদের তো পা পড়ে গিয়ে ভেঙে যাবে। সত্যি তোমরা যে কেন নিমন্ত্রণ কেটে এখানে এসেছো কি জানি, আমার তো একেবারে যেতে ইচ্ছে করছে না। আই হেট দিস প্লেস। আমিও তো হিল জুতা পরেছি, আমাদের পা না মুচকে ভেঙে যায়। আর আমি তো একদমই ভাবতেই পারিনি এরকম প্লেন থেকে নেমে আমাদেরকে গরুর গাড়িতে উঠতে হবে। এরকম ছোট ছোট ড্রেস পরে আমরা গরুর গাড়িতে কিভাবে উঠবো? ও মাই গড। এই বলে তারা কোনো মতে হিল জুতা পরেই কাদার উপর থেকে হাঁটতে শুরু করে। এর ফলে তাদের গায়ে হাতে পায়ে ভীষণ পরিমাণে কাদা লেগে যায়। আর পরক্ষণেই তারা সবাই মিলে গরুর গাড়িতে উঠে বসে। আর এভাবেই 4 বিদেশি বউ শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। তাদের 4 জায়ের এরকম অবস্থা দেখে তিতলি এবং তার শাশুড়ি মা হো হো করে হেসে ওঠে। তোমাদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি। আমি তো ভাবতেই পারিনি তোমরা এখানে আসবে, কিন্তু তোমাদের এমন অবস্থা হয়েছে কেন? এই বাবা, হাতে পায়ে তো কাদা লেগে গেছে। চলো আমি ভালো করে আগে তোমাদেরকে পরিষ্কার করে দিই। ও মাই গড, টিকলি তুমি এরকম কাউটির রাজত্বে গরুর গোবরের মধ্যে কিভাবে থাকো? তার উপর এমন শাড়ি পরে। ছি, ভাগ্যিস আমরা এখানে থাকি না, না হলে আমাদেরকেও এভাবেই থাকতে হতো। এরকম বলতে নেই, এখন তোমাদের 4 স্বামী বিদেশে চাকরি করে বলে তোমরা ওখানে আছো, কিন্তু ওরা যখন পুরোপুরি ভাবে নিজেদের দেশে ফিরে আসবে তখন কিন্তু তোমাদেরকে এখানেই থাকতে হবে। আচ্ছা এসব কথা বাদ দাও, আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার 4 বিদেশি যাকে আমি নিমন্ত্রণ করে খাওয়াবো, আর আজকে আমি সেই সুযোগ পেয়েই গেলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু যতদিন এখানে থাকবে ততদিন একটু শাড়ি পরে থাকবে। এরকম ছোট ছোট জামা কাপড় পরো না, কেমন? না হলে শাশুড়ি মা রাগ করতে পারেন। এই বলে তিতলি তার বিদেশি জায়েদের পরিষ্কার হওয়ার জন্য জল নিয়ে এসে দেয়, আর তাদেরকে সুন্দর সুন্দর 4টে শাড়ি পরিয়ে দেয়। এই দেখে শাশুড়ি মা খুবই খুশি হয়। আর এভাবেই দেখতে দেখতে খাওয়া দাওয়ার সময় হয়ে আসে। আর সবাই মিলে যখন খাবার খেতে বসে তখন তিতলি সকলের পাতে চিংড়ি মাছের মালাইকারি, কচুর ঘন্ট, মটন কষা, মাছের মাথা দিয়ে ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এবং ভাত পরিবেশন করে। আর এরকম দেশি খাবার দেখে 4 বিদেশি বৌমা একেবারে অবাক হয়ে যায়। এসব তুমি কি রান্না করেছো? এত ডাল, ভাত, অয়েলি, তৈলাক্ত দেশি খাবার আমরা খাবো না। তুমি আমাদেরকে পাস্তা, নুডলস, পিৎজা, বার্গার এগুলো রান্না করে খাওয়াও। আমরা বিদেশি থেকে বিদেশি ফুড খেতেই অভ্যস্ত। আই ডোন্ট লাইক দেশি ফুড।
এক্স্যাক্টলি, আমরা বিদেশি পিপলরা ভীষণ পরিমাণে ডায়েট করতে পছন্দ করি। আর তোমাদের মতো এত তেল দেওয়া রান্না খেলে আমরাও তোমাদের মতো মোটা হয়ে ফুটবল হয়ে যাব। এসব খাবার আবার কেউ খায় নাকি? কচু, কাঁচা, ঘেঁচু, ছি। দেখেছো ছোট বৌমা, আমি তোমাকে বারবার বলছিলাম ওদের জন্য দেশি রান্না বান্না করতে হবে না। তুমি অপাত্রে নিজের রান্না দান করছো। ওরা এটুকুও জানে না যে আমাদের গ্রামে বিদেশি খাবার পাওয়া যায় না। এই জন্যই আমি এতদিন পর্যন্ত ওদেরকে ফোন করে বাড়িতে ডাকিনি। মা, আপনি এভাবে রাগ করবেন না। ওরা 4 জন বিদেশে থাকে, সুতরাং বিদেশি খাবার খেয়ে ওরা অভ্যস্ত, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে ওরা দেশি খাবারই খাবে। দেখো দিদি, তোমরা 4 জন কিছুদিনের জন্য এখানে ঘুরতে এসেছো তো, তাই এই কদিন দয়া করে তোমরা একটু বেশি করে খাবার দাবার খাও। আর আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য এই খাবারগুলো রান্না করেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি আমার বড় জায়েদের নিজের হাতে দেশি খাবার রান্না করে খাওয়াবো। আর তাছাড়া কিছুদিন তৈলাক্ত খাবার খেলে কিছুই হবে না। এই বলে তিতলি তার বিদেশি জায়েদের থালায় বিভিন্ন রকমের দেশি খাবার পরিবেশন করে দেয়। কিন্তু বিদেশি 4 বউ এরকম দেশি খাবার খেতে অভ্যস্ত নয় বলে তারা লেবু ছাড়াই কচু দিয়ে ভাত মেখে খেয়ে নেয়। কিন্তু তিতলি তাদেরকে বারবার বলে দেয় যে লেবু দিয়ে কচু ভাত মেখে খেতে, কিন্তু তারা যেহেতু লেবু পছন্দ করে না, তাই তিতলির কথা শোনারও তারা প্রয়োজন মনে করে না। এর ফলে কচু খাওয়া মাত্রই তাদের ভীষণ পরিমাণে গলা চুলকাতে শুরু করে। ও মাই গড, আমার ভীষণ পরিমাণে গলা চুলকাচ্ছে। আমাকে তুমি কি খাওয়ালে তিতলি? আমি আর থাকতে পারছি না, আমার গলা ভীষণ চুলকাচ্ছে। আমরা এখানে এসেছি বলে আমাদের উপর এরকম ভাবে তোমরা টর্চার করবে? আই জাস্ট এই গলা চুলকানি সহ্য করতে পারছি না। এমনকি জল খেলেও কিছু হচ্ছে না। আমি এই জন্যই বারবার বলছিলাম যে লেবু দিয়ে কচু ভাত মেখে খাও, কিন্তু তোমরা তোমার কথাই শুনলে না। এখন হা করো, আমি তোমাদের মুখের মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখবে এক্ষুনি তোমাদের গলার চুলকানি ঠিক হয়ে যাবে। হা করো, এই লেবুই হলো কচুর চুলকানির ওষুধ। এই বলে তিতলি তার বিদেশি জায়েদের মুখে লেবুর রস দিয়ে দেয়। এর ফলে তাদের গলা চুলকানি বন্ধ হয়ে যায়। এবার তার বিদেশি জায়েরা কচু বাদ দিয়ে একে একে অন্যান্য দেশি খাবার খেতে শুরু করে। ভাত দিয়ে মাছের মাথার ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, পাঠার মাংস কষা, চিংড়ি মাছ সবই তাদের মোটামুটি ভালো লাগে। তাই তারা সেদিন আনন্দ করে দেশি খাবার খায়। এভাবেই দেখতে দেখতে 3 দিন কাটে। আর তাদের দেশি যা তিতলি একেবারে অতিথি আপ্যায়নে 100তে 100 হয়ে ওঠে। সে তার বিদেশি যাকে ভীষণ পরিমাণে সেবা যত্নও করে। যাই বলো, তোমার হাতের রান্না খেয়ে তিতলি আমাদের কিন্তু বেশ ভালোই লাগছে। কিছু মনে করো না। একটা কথা বলি তোমাকে, আমি তোমাকে যদি আমাদের সঙ্গে রাঁধুনি বানিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তোমাকে আমি বিদেশি রান্না শিখিয়ে দিতাম আর তুমি রোজ আমাদেরকে রান্না করে খাওয়াতে। ঠিকই বলেছো দিদি, কিন্তু এই গ্রামের মেয়েটা আমাদের বিদেশে গিয়ে মানাতে পারবে না। ও তো ইংরেজি জানে না। আর ও যেমন আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, আমরা কিন্তু ওকে নিমন্ত্রণ করব না, কারণ আমাদের বান্ধবীদের সঙ্গে ওকে পরিচয় করাবো কি করে? আমাদের ভীষণ লজ্জা পাবে। এভাবেই তারা 4 জনই তাদের দেশি যাকে অপমান করে। কিন্তু যেহেতু তারা কিছুদিনের বাড়ির অতিথি ছিল, তাই তিতলি কোন রকম প্রতিবাদ করে না। সে আরো ভালো ভালো খাবার রান্না করে তার বিদেশি জায়েদেরকে খাওয়ায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর বিদেশি 4 জায়ের বিদেশে ফেরার সময় হয়ে আসে। আর তারা যেদিন ফিরে যাবে সেদিন আগের দিন রাত্রিবেলা, তোমরা যেহেতু কালকে সকালবেলা ফিরে যাবে, তাই আমি তোমাদের জন্য গরম গরম মটন বিরিয়ানি, মটন পোলাও আর তার সঙ্গে চিকেন চাপ রান্না করেছি। তোমরা পেট ভরে বেশি বেশি খেয়ে নাও, কারণ কালকে থেকে আর কিন্তু তোমরা আমার হাতের রান্না খেতে পারবে না। না, আমরা আজকে রাতে কিছু খাবো না, না হলে কালকে সকালে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে। আমাদের ফ্লাইট আছে। আর এসব দেশি খাবার আজকে রাত্রিবেলা খেলে আমরা তো অসুস্থ হয়ে যেতেও পারি। কালকে যে করেই হোক আমাদেরকে বিদেশে ফিরতেই হবে। কিন্তু তিতলি তার জায়েদের কোনো কথা শোনে না। সে জোর করে তার বিদেশি জায়েদেরকে বেশি বেশি করে বিরিয়ানি, চাপ, পোলাও ইত্যাদি খাইয়ে দেয়। আর এভাবেই ভাত, পোলাও, মাংস খাওয়ার পর 4 বিদেশি যা ঘুমাতে চলে যায়। আর তারা 4 জনে সারা রাত নাক ডেকে ঘুমানোর পর সকালে তাদের কানে কিছুতেই অ্যালার্মের আওয়াজ এসে পৌঁছায় না। অন্যদিকে আমি আর ওদেরকে ডেকে বেকার ঘুম ভাঙাবো না, কারণ আজকে যদি ওরা না যেতে পারে তাহলে কিছুদিন আরো আমাদের বাড়িতে থেকে যাবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। এভাবে দেখতে দেখতে বেলা 12টা বেজে যায়, কিন্তু তবুও তিতলি জায়েদের এবং তাদের স্বামীদের ঘুম ভাঙে না।
কিছুক্ষণ পর তারা যখন চোখ খোলে তখন তারা দেখে যে বেলা 12টা বাজে। এই দেখে তারা একেবারে আটকে ওঠে, কারণ ইতিমধ্যে তাদের ফ্লাইট মিস হয়ে যায়। আনএডুকেটেড অশিক্ষিত মেয়ে, তুমি যখন দেখছো বেলা 12টা বেজে গেছে, তাহলে তুমি আমাদেরকে কেন ডাকুনি? তুমি জানো না আমাদের ফ্লাইটের টিকিট কাটা ছিল, আর ফ্লাইট মিস হয়ে যাওয়া মানে আমাদের লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যাওয়া। কালকে বারবার করে বললাম আমাদেরকে বেশি বেশি করে দেশি খাবার খাইও না, কিন্তু তুমি আমাদের নিমন্ত্রণ খাওয়াতে গিয়ে আমাদের এত বড় ক্ষতি করে দিলে। ইস, ফ্লাইটের টিকিটগুলো সব নষ্ট হয়ে গেল। গাইয়া মেয়ে একটা, শুধুমাত্র নিমন্ত্রণ করে দেশি খাবার খাওয়াতেই ব্যস্ত, কিন্তু কোনো প্র্যাকটিক্যাল সেন্স নেই। এই শুনে তিতলির চোখে জল চলে আসে, কিন্তু চাঁদনি দেবী কিছুতেই তার ছোট বৌমার অপমান সহ্য করতে পারে না। তোমরা চুপ করো, অসভ্য কোথাকার। আমার বৌমা তোমাদেরকে ঘুম থেকে ডাকেনি কারণ তোমরা শান্তি করে ঘুমাচ্ছিলে বলে। তাছাড়া আমার ছেলেরা অনেক টাকা রোজগার করে, টিকিটের টাকা নষ্ট হয়েছে হোক, তাই বলে তোমরা তিতলিকে এরকম ভাবে অপমান করবে? তোমরা যাতে আর কিছুদিন এখানে থাকতে পারো, আর ও যাতে তোমাদেরকে আরো ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে পারে, সেই জন্যই তোমাদেরকে ফোন করে ডাকিনি। আর তাছাড়া তিতলি আমাকে বারে বারে জোর করছিল বলেই আমি তোমাদেরকে ফোন করে গ্রামে আসার জন্য নিমন্ত্রণ করেছিলাম। আর এখন মনে হচ্ছে তোমাদেরকে এখানে নিমন্ত্রণ করাটাই আমাদের ভুল হয়েছে। আমাদের খুব ভুল হয়ে গেছে তিতলি, নিমন্ত্রণ করে কত কত ভালো খাবার খাইয়েছো, আমাদের নিজের হাতে আমাদের গায়ের কাঁধা পরিষ্কার করেছো, কিন্তু তবুও আমরা সবসময় তোমাকে ছোট করেছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা ঠিক করেছি এবার আমরা আরো কিছুদিন এখানেই থাকবো। আর মা, আপনিও আমাদেরকে ক্ষমা করে দেবেন প্লিজ। এই শুনে তিতলি এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয়। আর এভাবেই বিদেশি 4 বৌমা আরো কিছুদিন তাদের দেশি শ্বশুরবাড়িতে থাকে। এর ফলে তিতলি আরো ভালো ভালো দেশি খাবার রান্না করে তার 4 জাকে খাওয়াতে থাকে। ঈশা তার বাবা জয়ন্ত বাবুর সঙ্গে শহরে এক বিশাল অট্টালিকায় বাস করত। জয়ন্ত বাবু অনেক বড় ব্যবসায়ী ছিল। তার অর্থ এবং সম্পত্তির কোনো অভাবই ছিল না। সে নিজের রাজ্যের প্রত্যেকটি গ্রামের রেশন দোকানে নিজস্ব কারখানা থেকে চাল ডাল এবং গম সাপ্লাই করত। এছাড়াও সে প্রত্যেকটি রেশন দোকানের ডিলার ছিল। অন্যদিকে ঈশার প্রিয় বান্ধবী তনিমা তার মা রীনা দেবীর সঙ্গে এক গরিব ঘরে বাস করত। রীনা দেবী যখন জয়ন্ত বাবুর বাড়িতে কাজ করতে আসতো, তখন সে তার মেয়েকে সঙ্গে করে নিয়ে আসতো। এভাবেই ঈশা এবং তনিমার পরিচয় হয় এবং তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে। ঈশা, তুই খুব ভালো রে। আমি গরিব ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও তুই আমাকে তোর বন্ধু বানিয়েছিস। সত্যি তুই খুব ভালো মনের মেয়ে। তোর একেবারেই টাকার কোনো অহংকার নেই। টাকার অহংকার করে কি লাভ আছে বল? আর আমি তোকে নিজের বান্ধবী নয়, নিজের বোনের মতো ভালোবাসি। সারাদিন বাড়িতে একা একা থাকি, তুই রীনা আন্টির সাথে আমাদের বাড়িতে আসিস বলে তোর সাথে গল্প করতে করতে আর খেলা করতে করতে আমার সময় কেটে যায়। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়, কিন্তু ঈশা এবং তনিমার বন্ধুত্ব নষ্ট হয় না। রীনা তার মেয়ের জন্য ইন্দ্র বলে একটি ছেলের বিয়ে ঠিক করে। ইন্দ্র এবং তার মায়ের তনিমাকে ভীষণ পছন্দ হয়। তারা তনিমাকে নিজেদের ঘরের বউ করে নিয়ে যেতে খুবই উৎসুক হয়ে পড়ে। দেখতে দেখতে তনিমার বিয়ের দিন চলে আসে। তার বান্ধবী ঈশা তাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। তোকে আজকে খুব সুন্দর দেখতে লাগছে, দেখবি জামাইবাবু তোর দিক থেকে আর কিছুতেই চোখ ফিরিয়ে নিতে পারবে না। আমি চাই তুই বিয়ের পর যেন খুব সুখে সংসার করিস। তনিমার সঙ্গে ইন্দ্রের খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায়। সে তার শ্বশুর বাড়িতে চলে গেলে ঈশা ভীষণ একা হয়ে পড়ে, কারণ এখন তার বন্ধু নিজের শ্বশুর বাড়িতে নানান রকম কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। জয়ন্ত বাবু এবার নিজের মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ খোঁজা শুরু করে দেয়। ইসামা, এখন তো তোর বান্ধবীরও বিয়ে হয়ে গেছে, তুই আর বিয়ে করবি না বলে জেদ করিস না মা। দেখ, তোর সাথে আমি আমার বিজনেস পার্টনারের ছেলে সৌরভের বিয়ে ঠিক করেছি। ওরা অনেক বড় লোক, তোকে ভীষণ সুখে রাখবে। তুই প্লিজ বিয়ে করার জন্য রাজি হয়ে যা। ঈশা তার বাবাকে না করতে পারে না। সৌরভ তার মা রাজরানী দেবীর সঙ্গে ঈশাকে দেখতে আসে। ঈশাকে তাদের ভীষণ পরিমাণে পছন্দ হয় এবং কিছুদিনের মধ্যেই ঈশার সঙ্গে সৌরভের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর ঈশা অত্যন্ত বড়লোক বাড়ির বউ হওয়ায় তার জীবনে আরামের কোনো অভাব থাকে না। অন্যদিকে তনিমা নিজের গরিব শ্বশুর বাড়িতে সকলের সঙ্গে বানিয়ে গুছিয়ে সংসার করতে থাকে। একদিন তনিমা রান্না করছে, সেই সময় ঈশা তাকে ফোন করে। কিরে তনিমা,
কেমন আছিস? তুই তো আমার কথা ভুলেই গেছিস। বিয়েতে কতবার আসতে বললাম, সংসারের দোহাই দিয়ে তুই আমার বিয়েতেও আসলি না। কতদিন তোর সাথে দেখা হয় না, আমার একদম ভালো লাগে না রে। আমার এই চলে যাচ্ছে কোনো রকমে। বিয়ের আগে কোনো সমস্যায় পড়লে দৌড়ে তোর কাছে চলে যেতাম, কিন্তু এখন আর সেই সুযোগ কোথায় বলতো? সংসারের চাপ সামলাতে সামলাতে আমি আর সময় পাই না রে। আর তুই কেমন আছিস বলতো? আমি আমার বড়লোক শ্বশুর বাড়িতে বেশ আরামেই আছি। কালকে যদি ফ্রি থাকিস তাহলে চলে আয়, আমরা দুজনে মিলে গল্প করব। অনেকদিন তোর সাথে দেখা হয়নি, নিজের পেটে সব গসিপ জমিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোর শ্বশুর বাড়িতে যাব, ঠিক আছে? ঈশা নিজের বান্ধবীর আসার কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। সে তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে এই খবর দিলে রাজরানী দেবীর মোটেই এই বিষয়টা পছন্দ হয় না। তার ভীষণ পরিমাণে টাকার অহংকার থাকায় সে গরিব মানুষদের সহ্য করতে পারত না। 1 মাস হয়নি তুমি নতুন বিয়ে করে এসেছো, আর এখন থেকেই নিজের গরিব বন্ধুদের প্রতি দরদ উতলে উঠছে। তুমি কি গো বৌমা, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এত বড়লোক বাড়ির বউ হয়ে নিজের গরিব বন্ধুর সঙ্গে কোনো সম্পর্কই রাখতাম না। এই কথা শুনে ঈশার খুবই খারাপ লাগে, কিন্তু সে তার শাশুড়ি মায়ের সঙ্গে কোনো রকমের তর্ক করে না। পরের দিন সকালবেলা হতে না হতেই তনিমা নিজের বন্ধুর জন্য উপহার নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে আসে। ঈশা তার বন্ধুকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় এবং তাকে অনেক ভালোভাবে আপ্যায়ন করে, যা রাজরানী দেবীর মোটেই সহ্য হয় না। বৌমা, এসব আদিক্ষেতা বন্ধ করো। স্টোর রুমে ভাঙা টুল রাখা আছে, সেটা নিয়ে বাগানে চলে যাও। আর তোমার বান্ধবীকে বসতে দাও। আমার এই পরিষ্কার বাড়িতে এরকম গরিব মহিলার নোংরা পা পড়লে মেঝে নোংরা হয়ে যাবে। ইস, তোমার বন্ধুর পায়ে কি ধুলো জমে আছে? ঈশা তার বন্ধুর পায়ের দিকে তাকায়, কিন্তু সে তাকে কোনো রকমের খারাপ কথা শোনায় না। সে স্টোর রুম থেকে একটা টুল নিয়ে এসে বাগানে পেতে দেয় এবং নিজেও একটা টুল নিয়ে এসে বাগানে বসে নিজের বন্ধুর সঙ্গে গল্প করা শুরু করে। তারা প্রায় অনেকক্ষণ ধরে গল্প করছে। ঠিক সেই সময়, তুই প্রথমবার আমার শ্বশুর বাড়িতে এসেছিস, আমি ভীষণ খুশি হয়েছি রে। তুই বল না কি খাবি? আজকে তুই যা খেতে চাইবি আমি তোকে তাই খাওয়াবো। তুই তো ভালো করেই জানিস ঈশা, ছোটবেলা থেকে আমার খাওয়া দাওয়ার প্রতি কোনো বাদ বিচার নেই। তুই আমাকে ভালোবেসে যা খাওয়াবি আমি তাই খাবো। আর তুই আমাকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়িস না রে। আমি তোকে চোখের সামনে দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। ঈশা তবুও তার বন্ধুর জন্য খাবার আনতে রান্নাঘরে চলে যায় এবং সে তার রাঁধুনি ভোলা কাকাকে বলে, ভোলা কাকা, আজকে আমার ছোটবেলার বন্ধু এসেছে, তুমি ওর জন্য একটু ফ্রাইড রাইস আর মটন কষা রান্না করে দিও। আর এখন আপাতত সিঙ্গারা আর পনিরের পকোড়া দাও, আমি ওকে খেতে দিয়ে দিই। ও অনেকক্ষণ আগে এসেছে তো, তাই ওর খিদে পেয়ে গেছে। আচ্ছা মালকিন, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে এখন সিঙ্গারা আর পনিরের পকোড়া করে দিচ্ছি। ভোলা কাকা ঈশার হাতে একটা প্লেটে করে সিঙ্গারা, পনিরের পকোড়া এবং চা দিয়ে দেয়। খাবারগুলো নিয়ে ঈশা তার বন্ধুর কাছে যাবে, ঠিক তখনই রাজরানী দেবী রান্নাঘরে চলে আসে। সে নিজের বৌমার হাত থেকে সমস্ত খাবার কেড়ে নেয়। বৌমা, তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি শুরু করেছো। এখন তোমার ওই গরিব বন্ধুকে টাকা খরচ করে এত কিছু খাওয়াতে হবে? আমার ছেলেকে কত কষ্ট করে ইনকাম করতে হয় তুমি জানো না? আর তোমার গরিব বন্ধুর এই সমস্ত বড় লোকের খাবার খেয়ে অভ্যাস নেই, তাই ওকে 1 কাপ চা আর একটা মেরি বিস্কুট দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দাও। মা, আপনি সেই কখন থেকে আমার বান্ধবীকে অপমান করে যাচ্ছেন। দয়া করে একটু চুপ করুন। ও কিন্তু বাগানে বসে আছে, আমাদের কথা শুনতে পেয়ে যাবে। রাজরানী দেবী তখনও চুপ করতে চায় না। সে তনিমাকে ভীষণ পরিমাণে অপমান করতে শুরু করে। তনিমার কানে সমস্ত কথা পৌঁছে যায়। সে নিজের অপমান কিছুতেই মেনে নিতে পারে না, কিন্তু সে রাজরানী দেবীর সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করে না। সে সকলের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের বাড়ি থেকে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে এবং তনিমার জন্মদিন চলে আসে। ঈশা তনিমার জন্মদিনে যাবে বলে তনিমার জন্য অনেক ভালো ভালো উপহার কেনে। সেই সমস্ত উপহার দেখে তার শাশুড়ি মা বলে, তোমাকে আমি আর বলে বলে বোঝাতে পারলাম না। ওই গরিব বন্ধুর বাড়িতে যাবে বলে এত টাকা নষ্ট করলে, আর তুমি ওদের বাড়িতে যাবে একবারও ভেবে দেখেছো তাতে আমাদের মান সম্মান কতটা নষ্ট হতে পারে? এত দামি দামি উপহার তোমার বন্ধুকে মানায় না। এই বলে রাজরানী দেবী তার হাতে 500 টাকা দিয়ে বলে, এই 500 টাকা দিয়ে একটা সস্তা শাড়ি কিনে তোমার বন্ধুকে দিয়ে দিও, দেখবে ও অনেক খুশি হবে। এত দামি শাড়ি পরার অধিকার তোমার বন্ধুর নেই, বুঝেছো? নিজের শাশুড়ি মায়ের এমন খারাপ কথা শুনে ঈশার ভীষণ পরিমাণে খারাপ লাগে,
কিন্তু তবুও সে তার শাশুড়ি মাকে লুকিয়ে নিজের বান্ধবীর জন্য আবার একটা দামি শাড়ি এবং কেক কেনে। সে তনিমার জন্মদিনের দিন উপহার নিয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তনিমা নিজের প্রিয় বন্ধুকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। আমি জানতাম তুই আমার জন্মদিন কিছুতেই ভুলতে পারিস না। ছোটবেলা থেকে প্রত্যেকবার আমি আমার জন্মদিন তোর সঙ্গে সেলিব্রেট করেছি, আর আজকে তুই যে আমার গরিব শ্বশুর বাড়িতে এসেছিস আমি খুব খুশি হয়েছি। ঠিক সেই সময় তনিমার শাশুড়ি মা মালা দেবী সেখানে আসে এবং সে ঈশাকে দেখে খুবই খুশি হয়। ঈশা সেখানে আসার সঙ্গে সঙ্গে মালা দেবীর সঙ্গে সঙ্গে একটা চেয়ার পেতে নিজের শাড়ির আঁচল দিয়ে চেয়ারটা ভালো করে মুছে দেয়। তুমি এখানে শান্তি করে বসো মা। আমি জানি গরমে তোমার খুব কষ্ট হচ্ছে, আমাদের ঘরে তো এসি নেই, কিন্তু চিন্তা করো না মা, তোমাকে এক্ষুনি শরবত বানিয়ে এনে দিচ্ছি, তুমি খাও, দেখবে আরাম লাগবে। এই বলে মালা দেবী তনিমার বন্ধুর জন্য ভালো করে আমের শরবত বানিয়ে নিয়ে আসে এবং সেই সঙ্গে ঈশার জন্য লুচি ও আলুর দম তৈরি করে ফেলে। তনিমা এবং তার শাশুড়ি মা দুজনে মিলে ঈশাকে অনেক আপ্যায়ন করে। তনিমার শাশুড়ি মায়ের এত সুন্দর ব্যবহার দেখে ঈশা মনে মনে খুবই খুশি হয়। তুমি শান্তি করে খাও মা, আর যদি কিছু লাগে আমাকে বলো। আসলে বুড়ি মানুষ, বুঝতেই তো পারছো, তোমার জন্য ভালো করে কোনো ব্যবস্থা করতে পারিনি। না না কাকিমা, আপনি যে ভালোবেসে আমার জন্য এত কিছুর ব্যবস্থা করেছেন আমি এতেই অনেক খুশি হয়েছি। অনেকদিন হলো এরকম ভালোবাসা কারোর কাছ থেকেই পাইনি। মালা দেবীর এত ভালো ব্যবহার দেখে ঈশার চোখে জল চলে আসে। কিছুক্ষণ পরে তারা সবাই মিলে তনিমার জন্মদিনে কেক কাটার অনুষ্ঠান শুরু করে। তনিমার কেক কাটা হয়ে গেলে কেকের সব থেকে বড় ভাগটা তার শাশুড়ি মা ঈশাকে খেতে দেয়। ঈশা এবং তনিমা গরিব ঘরে শান্তি করে বসে অনেক অনেক গল্প করে এবং তনিমা শাশুড়ি মা ঈশার জন্য মাটির উনুনে মাংস এবং ভাত রান্না করে। আমি জানি ঈশা, তুই মাংস ভাত খেতে ভীষণ ভালোবাসিস, তাই আমি আমার শাশুড়ি মাকে তোর জন্য মাংস ভাত রান্না করতে বলেছি। আর দেরি না করে খেয়ে নে, খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবার গল্প করব। তুই অনেক ভাগ্যবতী রে, যে তুই এত ভালো শাশুড়ি মা পেয়েছিস। হতে পারে আমি বড়লোক বাড়ির বউ, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে এতটা স্নেহ করে না। ঈশার কথা শুনে তার বন্ধুর ভীষণ খারাপ লাগে। এভাবেই কিছুক্ষণ কেটে যাওয়ার পর ঈশা নিজের শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রওনা দেবে। সেই সময়, এই নাও মা, এই শাড়িটা তুমি রাখো। তুমি তোমার বন্ধুর শ্বশুর বাড়িতে প্রথম এসেছো, তাই তোমাকে ফাঁকা হাতে আমি ফিরতে দেব না। আমি জানি এই শাড়িটার দাম বেশি নয়, তবুও তোমাকে পরলে খুব ভালো লাগবে। এই বলে তনিমার শাশুড়ি মা ঈশাকে একটি শাড়ি উপহার দেয়। ঈশা এত ভালোবাসা পেয়ে খুব খুশি হয়ে যায়। সেই মুহূর্তেই সে অঝরে কেঁদে ওঠে। এই দেখে তনিমা তার বন্ধুকে বলে, কাঁদিস না ঈশা, ভালো শ্বশুর বাড়ি পাওয়াটা সবারই ভাগ্যের ব্যাপার, কিন্তু তোর শ্বশুর বাড়ির লোকেরা সবাই ভালো। আর তোর শাশুড়ি মা একটু বকাবকি করে ঠিকই, কিন্তু ওনার মন খুবই ভালো, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঈশা কাঁদতে কাঁদতে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। শ্বশুর বাড়িতে যাওয়ার পর রাজরানী দেবী তার বৌমাকে আবার অপমান করতে শুরু করে দেয়। আমার তো মনে হয় তোমার বাবা তোমাকে কুড়িয়ে পেয়েছিল, না হলে বড়লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও ওই গরিব ঘরের প্রতি তোমার কি করে দরদ আসে আমি তো এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। আবার একটা হাতে করে শাড়ি নিয়ে এসেছে। ঈশা আর চুপ করে অপমান সহ্য করতে পারে না, সে প্রতিবাদী গর্জে ওঠে। মা, আপনি কিন্তু এভাবে আমার বন্ধুকে অপমান করতে পারেন না। হতে পারে ওরা গরিব, কিন্তু তনিমা কিংবা ওর শাশুড়ি মা কখনো কি আপনার কাছে হাত পেতে টাকা চাইতে এসেছে? তাহলে আপনি কোন অধিকারে ওদেরকে এত খারাপ কথা শোনাতে পারেন? আজকে যদি আমি ওদের বাড়িতে না যেতাম তাহলে তো জানতেই পারতাম না মানুষ গরিব হলেও অত সুখে থাকতে পারে। কি, তুমি তোমার বড়লোক শ্বশুর বাড়ি ছেড়ে তোমার বন্ধুর গরিব শ্বশুর বাড়িতে সুখ খুঁজে পেয়েছো? এই কথা বলতে তোমার লজ্জা করলো না? না, আমার একদম লজ্জা করেনি। আপনার থেকে আমার বন্ধু শাশুড়ি মা অনেক গুণে ভালো। হতে পারে ওনার কাছে সেরকম টাকা নেই, কিন্তু ওনার মনে যথেষ্ট স্নেহ আছে। আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছেন। আর আপনি সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন আর প্রতিনিয়ত আমাকে অপমান করেন। রাজরানী দেবী নিজের বৌমার মুখে এমন কথা শুনে ভীষণ খারাপ লাগে। ঈশা তার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলে। এই দেখো, আবার চোখে জল ফেলার কি আছে? আমিও তোমাকে অনেক ভালোবাসি বৌমা। আসলে তোমার মা নেই তো, তাই তোমাকে একটু নিজের মতো করে শাসন করি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তোমার সেটা খারাপ লাগবে। আপনি নিশ্চয়ই আমাকে শাসন করবেন, কিন্তু আপনি আমাকে সবসময় অপমান করেন কেন? দয়া করে আর কখনো আমার বন্ধুকে আপনি এভাবে খারাপ কথা শোনাবেন না। রাজরানী দেবী নিজের ভুল বুঝতে পারে এবং সে তার নিজের বৌমার কাছে ক্ষমা চায়।
কিছুদিন পর সে ঈশার সঙ্গে তনিমার শ্বশুর বাড়িতে যায়। তনিমা নিজের গরিব শ্বশুর বাড়িতে বড়লোক বন্ধু শাশুড়ি মাকে দেখে খুবই খুশি হয়। তারা ঈশা এবং রাজরানী দেবীর অনেক আপ্যায়ন করে। রাজরানী দেবীও নিজের ব্যবহারের জন্য তনিমার কাছে ক্ষমা চায়। এভাবে তারা সকলে ভালো করে দিনটা কাটায়। তনিমা নিজের গরিব শ্বশুর বাড়িতে এবং ঈশা নিজের বড়লোক শ্বশুর বাড়িতে এভাবেই আনন্দে দিন কাটাতে থাকে।